পৃথিবীতে কত রকমের শোক আছে, প্রিয়জন হারানোর শোক, টাকা হারানোর শোক, কিন্তু ঢাকার সাবেক অঘোষিত সম্রাট শাহজাহানপুরের কিংবদন্তি মির্জা আব্বাস সাহেবের দুঃখটা একটু অন্যরকম। ওনার আক্ষেপ হলো, চাঁদাবাজি তো এখন ন্যাশনাল ফেস্টিভ্যাল, সব দল মিলেমিশে করছে, তাহলে দোষটা কেন শুধু তার ওপর এবং তার পার্টি বিএনপির ঘাড়েই পড়বে? 5ই আগস্টের পর দেশ নাকি স্বাধীন হয়েছে, কিন্তু আব্বাস ভাইয়ের ভাষায় চাঁদাবাজি এখন আরও গণতান্ত্রিক হয়ে গেছে। জি প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, 17 বছর জেল জুলুম সহ্য করার পর যখন একলা সব চাঁদার কাটা ভোগ করার কথা, তখন নাকি বিএনপির অধিকারে অন্যরা ভাগ বসিয়ে দিচ্ছে। আজকের এপিসোডে আমরা ব্যবচ্ছেদ করব মির্জা আব্বাসের এই বুক ফাটা আর্তনাদ, ওনার বর্ণাঢ্য ক্যারিয়ারের ছোটখাটো সব চাঁদাবাজির খতিয়ান এবং 5ই আগস্ট পরবর্তী বিএনপির দখলদারিত্বের ডিজিটাল সংস্করণের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে চাঁদাবাজিতে বৈষম্য বিরোধী হওয়ার বিশেষ কতগুলো টিপস। গত শনিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিল্লায়তনে মির্জা আব্বাস এক মত বিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি চাঁদাবাজির সঙ্গে সব রাজনৈতিক দলের, এমনকি পুলিশ প্রশাসনের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন। চাঁদাবাজির এতটাই বিস্তৃত যে চাঁদাবাজি রোধে একলা তিনি কিছুই করতে পারবেন না, বরং সামাজিক প্রতিরোধ প্রয়োজন বলে জানিয়ে দেন তিনি। চাঁদাবাজি প্রতিরোধে এই বক্তব্য শুনলে নেতার সম্পর্কে ইতিবাচক চিন্তাই আসে, কিন্তু কাহিনীর টুইস্ট হচ্ছে মির্জা আব্বাস সাহেব এখন নীতি কথা বললেও ওনার রাজনৈতিক কেরিয়ারটা যেন একটা ল্যান্ড অ্যান্ড প্রপার্টির এনসাইক্লোপিডিয়া। ওনার বিরুদ্ধে অভিযোগের লিস্ট করতে গেলে ভিডিওর সময়কাল 10 ঘন্টা পার হয়ে যাবে। তার নামে আছে রাজুকের প্লট কেলেঙ্কারির অভিযোগ। 2006 সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী থাকাকালীন নিজের পছন্দের লোক এবং আত্মীয় স্বজনকে নামমাত্র মূল্যে প্লট বরাদ্দ দেওয়ার সেই দানশীলতা আজও জাতি ভুলে যায়নি। সরকারি কোষাগারের 15 কোটি টাকারও বেশি ক্ষতি করার সেই মামলা এখনও চলছে মির্জা আব্বাসের নামে। তাছাড়া শাহজাহানপুর এলাকায় রেলওয়ের শত শত কোটি টাকার জমি দখল করে মার্কেট বানানোর মাস্টারমাইন্ড হিসেবে কার নাম বারবার আসে? জি, আমাদের এই আর্তনাদকারী মির্জা আব্বাসের নামই বারবার এই ঘটনায় নেওয়া হয়। শুধু কি জমি, ওনার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাও রয়েছে। আর হলফনামায় আব্বাস সাহেবের সম্পত্তির যে হিসাব দেখা যায়, তা দেখলে বিল গেটসও হয়তো বাংলাদেশে এসে রাজনীতি শুরু করতে চাইবেন। কিন্তু আব্বাস সাহেবের দাবি তিনি কেবল জনগণের সেবাই করেছেন। কাকরাইলের সভায় মির্জা আব্বাস বুক ফুলিয়ে বলেন, 5ই আগস্টের পর তিনি 2 মাস এলাকা চাঁদাবাজ মুক্ত রেখেছিলেন। তিনি তখন হটলাইন খুলেছিলেন আর স্পেশাল টিম করেছিলেন, যারা মাইক্রো বাসা নিয়ে চাঁদাবাজির খবর পেলেই ছুটে যেত। কিন্তু আব্বাস ভাই, আপনার হটলাইনে যখন মানুষ ফোন দিয়ে বলতো যে ভাই আমাকে বিএনপির লোকরা চাঁদার জন্য ধরেছে, তখন কি আপনার টিম বিএনপির চাঁদাবাজদের ধমক দিত, নাকি উল্টো ওই পাবলিককেই বলতো যে এত কম টাকা কেন দিচ্ছেন, আরও বেশি করে দেন? এসব নিয়ে এলাকায় এখন তুমুল হাসাহাসি চলছে। তাছাড়া মির্জা আব্বাস বলেছেন তারা পুলিশ সাথে নিয়ে চাঁদাবাজ ধরেছেন। কিন্তু প্রশ্ন হলো, 5ই আগস্টের পর পুলিশ তো সিভিল পোশাকে নিজের জীবন বাঁচাতে এক প্রকার লুকিয়েছিল। আব্বাস সাহেব কোন স্পেশাল পুলিশ ল্যাবরেটরিতে তৈরি করেছিলেন, নাকি তিনি শাহজাহানপুরের কিশোর গ্যাংকে পুলিশের ড্রেস পরিয়ে ঘুলিয়েছিলেন? অবশ্য তিনি স্বীকার করেছেন 2 মাস পর এই চাঁদাবাজি প্রকল্প তাকে বন্ধ করে দিতে হয়। কিন্তু কেন? জাতীয়তাবাদী ক্যাডারদের কি পেটের খিদে বেড়ে গিয়েছিল, নাকি হটলাইনের রিচার্জ শেষ হয়ে গিয়েছিল? আসল সত্যিটা হলো, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী দখলের যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেটা পূরণ করতে আব্বাস সাহেবের বাহিনী একটু সময় নিচ্ছিল মাত্র। বাস্তবতা হচ্ছে, মির্জা আব্বাস সাহেব যখন বলেন তিনি 2 মাস এলাকা শান্ত রেখেছিলেন, তখন বুঝতে হবে রাজনীতির ভাষায় শান্ত রাখা মানে আসলে কি। 5ই আগস্টের পর ক্ষমতার যে ভ্যাকিউম বা শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে সাধারণ মানুষ ভেবেছিল এবার বুঝি জঞ্জাল পরিষ্কার হবে। কিন্তু আব্বাস সাহেবের ভাষায় ফুটে উঠছে এক অদ্ভুত অসহায়ত্ব, যেন চাঁদাবাজিটা একটা আবশ্যিক সংস্কৃতি, যা থেকে তিনি চাইলেও তার কর্মীদের দূরে রাখতে পারবেন না। এখানেই প্রশ্ন জাগে, সংস্কার কি তবে কেবল টেবিলের ওপরের ধুলো ঝাড়া? মির্জা আব্বাসের আক্ষেপ শুনে মনে হচ্ছে বিএনপি কর্মীরা 17 বছর ধরে যে ক্ষুধা নিয়ে বসেছিল, তা এখন আর আদর্শিক কোনো বুলি দিয়ে মেটানো সম্ভব হচ্ছে না। তিনি প্রকারান্তরে স্বীকারই করে নিলেন যে দলের ওপর তার নিয়ন্ত্রণ এখন কেবলই তাত্ত্বিক। বাস্তবে মাঠ পর্যায়ে রিজিক অন্বেষণের প্রতিযোগিতায় তার কর্মীরা এখন অন্য সবার মতোই মরিয়া।
একে কি আমাদের রাজনৈতিক সেটেলমেন্ট বলা উচিত, নাকি বলা উচিত নৈরাজ্যের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং? আব্বাস সাহেবের বক্তব্যের সবচেয়ে চতুর্দিক হল চাঁদাবাজিকে ন্যাশনাল ফেস্টিভ্যাল বা জাতীয় উৎসবে রূপান্তর করা। যখন তিনি বলেন সবাই মিলে করছে, তখন তিনি আসলে নিজের দলের দায়টাকে হালকা করে দিচ্ছেন। এটাকে বলে কালেকটিভ গিল্ট বা সমষ্টিগত অপরাধ বোধের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলা। ওনার যুক্তিটা অনেকটা এমন যে যেহেতু গলি থেকে রাজপথ সবাই পকেট কাটছে, তাই আমার পকেটমারদের দিকে আঙুল তোলাটা বৈষম্য। আসলে আব্বাস ভাই বলতে চাইছেন, আগে শুধু আওয়ামী লীগ একাই খেত, সেটা ছিল স্বৈরতন্ত্র। এখন আমরা সবাই মিলেমিশে ভাগাভাগি করে খাচ্ছি, এটাই গণতন্ত্র, এটাই ইনক্লুসিভিটি। কিন্তু মির্জা আব্বাস ভুলে যাচ্ছেন ১৭ বছর পর জনগণ রাজপথে নেমেছিল চোর বদলানোর জন্য নয়, চোরির সিস্টেমটা বদলানোর জন্য। তিনি যখন অন্য দলগুলোর দিকে আঙুল তুলে নিজের দলের চাঁদাবাজদের জন্য সিম্পাথি খোঁজেন, তখন প্রমাণিত হয় যে গুণগত পরিবর্তনের চেয়ে শেয়ারিংয়ের অঙ্কটাই তাদের কাছে বড়। শাহজাহানপুরের সম্রাট সম্ভবত এখনও ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা মেলাতে পারছেন না বলেই এই হাহাকার করছেন। সবশেষে আসা যাক সংস্কার আর বৈষম্যহীন বাংলাদেশের কথায়। ৫ই আগস্টের স্পিরিট ছিল কোনো বিশেষ দল বা গোষ্ঠীর আধিপত্য থাকবে না, কিন্তু মির্জা আব্বাসের বক্তব্যে যে বৈষম্যের সুর পাওয়া গেল তা বেশ কৌতুকহর। ওনার কষ্টটা সম্ভবত এই যে চাঁদাবাজির মার্কেটে এখন বিএনপির একচেটিয়া আধিপত্য নেই, বরং অন্যান্য ছোটখাটো দল বা নামধারী সমন্বয়করেরাও ভাগ বসাচ্ছে। ওনার এই দুঃখ কি তবে একক চাঁদাবাজির দিনগুলো হারিয়ে ফেলার জন্য? আব্বাসীয় দর্শন বলছে সিন্ডিকেট এখন আরও মাল্টিপার্টি হয়ে গেছে। সংস্কারের কথা বলে তিনি আসলে প্রকারান্তরে সিস্টেমের এই বিশৃঙ্খলাকেই উস্কে দিচ্ছেন। ওনার হটলাইন বা স্পেশাল টিম যদি সত্যিই কার্যকর হতো, তাহলে আজ তাকে জনসভায় দাঁড়িয়ে এই অসহায়ত্বের বয়ান দিতে হতো না। আব্বাস সাহেব আসলে বুঝতে পারছেন না যে মানুষ এখন আর আগের চেয়ে ভালো চোর চায় না, মানুষ চায় একটা পরিষ্কার রাজনীতি, যেখানে চাঁদাবাজিটা কোনো উৎসব নয়, বরং কঠিন সাজার কারণ হবে। ফ্যাসিবাদ পতনের পর মানুষ ভেবেছিল একটা পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? আয়নাঘর থেকে বেরোনো মানুষের কান্নার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হলো বিএনপির দখলদারিত্ব। ক্ষমতায় যাওয়ার আগেই ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলেছে বিএনপি। গাবতলী থেকে সায়েদাবাদ সকল বাস টার্মিনালে বাসের প্রতিটি টিকিট কাটার সাথে সাথে চাঁদার ভাগ চলে যাচ্ছে মির্জা আব্বাসের প্রিয় দল বিএনপির পকেটে। এছাড়া গাজীপুর এবং সাভারের ইন্ডাস্ট্রিগুলোতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে গিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কতজন রক্তাক্ত হয়েছে তার হিসাব কি আব্বাস সাহেব রাখেন? ফুটপাথের হকাররাও বিএনপির নির্যাতন থেকে মুক্ত নয়। গুলিস্তান থেকে মতিঝিল ফুটপাথের এক চিলটে জায়গায় দোকান বসাতে এখন নতুন স্লোগান দিতে হয়। আগে জয় বাংলা বললেই হতো, এখন নাকি জিন্দাবাদ না বললে ঝাড়ু খেতে হয়। এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। পরিশেষে এটাই বলবো, মির্জা আব্বাস সাহেব একজন অত্যন্ত সৎ মানুষ হতে পারতেন যদি না চাঁদাবাজিটা পৃথিবীতে এক্সিস্ট করত। ওনার তো একাদোষ নেই, সিস্টেমটাই এমন যে তাকে হাত ধুয়ে নামতে হয়। অন্তত ওনার কথা শুনে তাই মনে হচ্ছে। আব্বাস ভাই, আপনি চিন্তা করবেন না, আপনি একা নন। এই যে আপনি বললেন সব দল জড়িত, এতে অন্তত একটা লাভ হয়েছে। চাঁদাবাজিতে এখন কোনো বৈষম্য নেই, সবাই সমানভাবে খাচ্ছে। অভিনন্দন আপনাদের। তবে মনে রাখবেন আব্বাস ভাই, মানুষ কিন্তু ৫ই আগস্ট এই দখলের মিউজিক্যাল চেয়ার খেলার জন্য জীবন দেয়নি। সংস্কার যদি করতেই হয়, তাহলে নিজের দলের চাঁদাবাজদের আগে অফলাইন করুন, হটলাইন তো অনেক হলো। আপনারা কি মনে করেন, মির্জা আব্বাস সাহেবের এই সবাই মিলে চাঁদাবাজি তত্ত্ব কি যুক্তিসঙ্গত, নাকি বিএনপি এখনও সেই ২০০১-২০০৬ আমলের হাওয়া ভবন মডেলেই আটকে আছে, যার জন্য আখেরে তাদের মাসুল দিতে হবে? মির্জা আব্বাসের বক্তব্য আসলে অনুশোচনা নয়, ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে হতাশা। সবাই করে বললেই চাঁদাবাজির দায় কম হয়ে যায় না, বরং নৈতিক দেউলিয়াত্ম স্পষ্ট হয়। জুলাই অভ্যুত্থানে মানুষ সিস্টেম বদলাতে চেয়েছিল, সিন্ডিকেটের শেয়ার বাড়াতে নয়। এই সত্য অস্বীকার করলেই ভবিষ্যৎ রাজনীতির ফাঁদ গভীর হবে।